ছেলেরা তো দেখছি পাশের কলের থেকে যেয়ে পানি খেয়ে আসছে চাপ কলের থেকে, কিন্তু মেয়েরা পাচ্ছে না। তখন আমি ভাবছি যে প্রথমে আমি ভাবছিলাম যে মেয়েদের জন্য আমি পানিটা দেবো, অল্প কিছু পানি। আমার অনলাইনে যে নিজের ফেসবুক পেজ, ওখানে একটা বিজ্ঞপ্তি দিই যে আমরা বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করব। তো আমি তো করছি, আপনারা কেউ আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন, এরম ধরনের একটা পোস্ট আমি ফেসবুকে দিয়ে থাকি। আমার পোস্টে অবশ্যই আমার হেল্প করেছে অনেক ছেলেরা ওই আন্দোলনের ভিতরে। কেটেছে অনেকগুলো কালো রাত, তপ্ত রোদে, ঝড় বৃষ্টিতে। দমে যায়নি আমরা, আজ দমে যায়নি বলেই নতুন বাংলাদেশের নতুন সূর্যোদয় হয়েছে। এই সূর্যোদয়ের পেছনের গল্প রয়েছে হাজারো। কতটা গল্প জানি আমরা, সেই একটি গল্প জানতে আজ এসেছি। আমি রয়েছি যশোরের ফারজানা দোলাপুর কাছে। তিনি একজন উদ্যোক্তা, তবে জুলাইয়ের সেই কাঠফাটা রোদ্দুর কিংবা প্রবল বৃষ্টির মাঝে তিনিও ছিলেন ছাত্রদের সাথে। প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশের। আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, তার প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে সেটাই জানবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আমি আপনাকে দেখেছি জুলাই গণ অভ্যুত্থান যখন চলছিল, আপনি শহরে যে শিক্ষার্থীরা আন্দোলন করছিল তাদের মাঝে আপনারা পানি দিচ্ছিলেন, তখন আসলে দেখেছি। কেন গিয়েছিলেন সেদিন? আসলে আমার মনের ভিতর থেকে অন্যরকম একটা ফিল হচ্ছিলো যখন বাচ্চারা বুলেটের আঘাতে মারা যাচ্ছিল। অনেকেই দেখছিলাম যে একটিমাত্র সন্তান এমন মারা যাচ্ছিল। তো সেই বাপ মার জায়গায় আমার নিজেরই কল্পনা করছিলাম যে আমার একটা বাচ্চা, তাদেরও একটা বাচ্চা এমন মারা গেলে কেমন কষ্ট হয়। তো আমিও আর ঘরে থাকবো না, এরকম একটা কষ্টর থেকে আমি আসলে সত্যি কথা যেটা সেটাই, তার জন্যই আমি গেছিলাম, বাচ্চাদের পাশে দাঁড়ানোর জন্যে, আর হয়তো বা দেশের কোনো উপকারে আসার জন্যে। তাছাড়া যদি সেদিন গুলি চলতো, যদি আপনার বুকে একটি গুলি লাগতো, আপনি যদি শহীদ হতেন তাহলে কি হতো? এই চিন্তাটা আসলে কখনো করেছেন কিনা? হ্যাঁ, ওটা আমি অনেকবারই করেছি। বাসাতে বের হওয়ার সময় মাঝে মাঝে বাবুর সাথে বলে যেতাম, আমার ছেলের সাথে। এদের সাথে বলতে অতটা সাহস পেতাম না। বাবুর সাথে বলতাম যে আমি মারা গেলে অমুক জায়গায় আমার কবর দিবা, কি আমি মারা গেলে তোমরা আমার খুঁজতে যাবা না, মিছিলে যাবা না, আমার কেউ পৌঁছে দেবে, এমন বলে যেতাম বাবুর সাথে, যে তোমরা যাবে না খুঁজতে, এমন বলতাম। পানি দেওয়ার পরিকল্পনাটা আসলে কিভাবে? আমি প্রথম দিন কোনো একটা ঘটনাচক্রে আমি ওদের সাথে চলে যাই মিছিলে। যাওয়ার পরে ওরা আমার মেয়েদের কাছে জায়গা দেয়। মেয়েদের প্রচুর পানির কষ্ট ছিল, ওই দিন খুব গরম ছিল, কেউ তখন পানি দিচ্ছিল না। একদম প্রথম দিকের ঘটনা এটা। তো ওই দিন বাসায় আসার পরে আমার মাথায় চিন্তা আসলো যে এই ছোট ছোট বাচ্চা মেয়েগুলো যে এত কষ্ট পাচ্ছে, এরা না পাচ্ছে কারোর সাথে বলতে। বিশেষ করে মেয়েরা, ছেলেরা তো দেখছি পাশের কলের থেকে যেয়ে পানি খেয়ে আসছে চাপ কলের থেকে, কিন্তু মেয়েরা পাচ্ছে না। তখন আমি ভাবছি যে প্রথমে আমি ভাবছিলাম যে মেয়েদের জন্য আমি পানিটা দেবো, অল্প কিছু পানি, এমন ভাবছিলাম। তো আমি প্রথমে নিজের 2000 টাকার পানি কেনার পরিকল্পনা করি, প্লাস আমার অনলাইনে যে নিজের ফেসবুক পেজ, ওখানে একটা বিজ্ঞপ্তি দিই যে আমরা বাচ্চাদের জন্য পানির ব্যবস্থা করব। তো আমি তো করছি, আপনারা কেউ আমার সাথে থাকবেন, আমাকে হেল্প করবেন, এরম ধরনের একটা পোস্ট আমি ফেসবুকে দিয়ে থাকি। আমার পোস্টে দিলে ওখানে কেউ আমার 800+ ফ্রেন্ড, তো মাত্র 10 জন মতো হয়তো বা লাইক কমেন্ট করেছে। তার মধ্যে 3 জন দিতে আগ্রহ প্রকাশ করেছে যে আপু আপনি ব্যবস্থা করেন, আমরা দেব। 3 জন ওখানে আমার প্রথম এক আপু 2000 টাকা আর দেবে বলেছে ওই দিন প্রথম পোস্টেই, আর এক আপু 500 টাকা দিতে মত দিয়েছে। তো ওই দিন রাত্রের থেকে ইন্টারনেট বন্ধ হয়ে গেলো, আমি তাদের সাথে আর কোনোভাবেই যোগাযোগ করতে পারছি না। তখন এইবার আমার নিজের টাকা, আমার শাশুড়ি আম্মা ছিল, উনি 2000 টাকা দিল, আমার বাবু দিল, আর আমি আমার বিকাশে যে টাকা ছিল ওইগুলো সম্পূর্ণ খরচ করেছি। তো 7-8 হাজার টাকা এমন ছিল। কত কেস পানি দিয়েছিলেন আপনার পুরো জুলাই ধরে? সব লেখা আছে, আনুমানিক 27-28 কেজ হবে। 500-র বোতল আর 1 লিটারের বোতল। আর প্রথম দিকে আমরা 5 লিটারের পানি নিয়ে গেছিলাম, কিন্তু প্রথম দিন নিয়ে গিয়ে দেখলাম যে আমাদের খুব ভুল হয়ে গেছে, ওরা ঢেলে খাতে পারছিল না। তারপরের দিন থেকে আমরা 1 লিটার আর 500-র পানি দিছিলাম। এই যে পানি দিচ্ছিলেন বা আপনি আন্দোলনের সাথে সম্পৃক্ত হলেন, ভয় লাগেনি কখনো, বা কখনো কোনো প্রেশার ক্রিয়েট হয়নি? ভয় তো অবশ্যই লেগেছে, বরাবরই ভয় লেগেছে। এমনকি পানি দিয়ে আমরা মাঝে মাঝে প্রথম দিন তো আমরা শহর থেকে পানি নিয়ে গেছি, দ্বিতীয় দিন আমরা শহর থেকে নিয়ে যেতে পারিনি, কারণ রাস্তায় ধরবে, পানি নামায় নেবে, এমন টেনশনও ছিল যে রাস্তায় আমাদের আটক করবে। তো আমরা ওখানে চাষড়ার মোড়ে যে দোকান ছিল বিসমিল্লাহ ভ্যারাইটিস, ওনার বাসার থেকে, উনি দোকান বন্ধ, উনি আমার বাসার থেকে ওনার ডেকে নিয়ে এসে ফোনের মাধ্যমে ওই গোডাউন থেকে এত দ্রুত 5 সেকেন্ডের মধ্যে আমরা পানি ওনার গোডাউনতে নিয়ে
নিয়ে করেছে। অবশ্যই আমার হেল্প করেছে অনেক ছেলেরা ওই আন্দোলনের ভিতরে, যেটা হচ্ছে তাদের নাম না বললেই হয় না। বাসির নামে একটা ছেলে অবশ্যই ওর ফ্রেন্ডদের নিয়ে তাড়াতাড়ি দ্রুত পানির কেসগুলো সরাই নিয়েছে। আমরা তো মেয়েরা পারতাম না, ছেলেদের লাগতো পানির কেসগুলো করতে। তো আমরা ওদের সাথে লিঙ্ক হয়ে গেলাম, যুক্ত হয়ে গেলাম আমার নিজের নিজের জীবনের ঝুঁকি নিয়ে, পরিবারের জীবনের ঝুঁকি নিয়ে জুলাইয়ের গণ অভ্যুত্থানে বা জুলাই আন্দোলনের সময় ওই তপ্ত রোদে ঝড় বৃষ্টির মধ্যেও এই যে বাচ্চাদের পাশে দাঁড়িয়েছেন, শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন, একটা তো প্রত্যাশা তৈরি হয়েছিল, নতুন বাংলাদেশের প্রত্যাশা তৈরি হয়েছিল। সেই নতুন বাংলাদেশ আমরা পেয়েছি, কিন্তু আপনার ভেতরে আসলে যে প্রত্যাশা ছিল নতুন বাংলাদেশ কেমন হওয়ার দরকার ছিল, কেমন হওয়া উচিত ছিল, সেটি আসলে হয়েছে কিনা? সেটা দেখেন কীভাবে বলি, কারণ হঠাৎ করে এক বছরে সব কিছু হওয়া সম্ভব না। তো হচ্ছে চাইছিলাম দেশটা খুব ভালো হোক, বাচ্চারা অন্তত নিরাপদে থাকুক, আমরা মারাও নিরাপদে থাকি, আমার একটা বাচ্চা যেহেতু সেও নিরাপদ ফিল করুক এই দেশে। তো এটাই চেয়েছিলাম। তো পুরোপুরি এখনও তো অতটা নিরাপদ এখনও না হয়নি আর কি, দেখছি তো এখনও তো অনেক ঝামেলা ঝঞ্ঝাট হচ্ছে এখন রাজনীতি পর্যায়ে। এমন পরবর্তী প্রত্যাশা কি, যদি কোনোদিন আবার এমন গণঅভ্যুত্থান হয়, যদি আবারও আমাদের এই প্রজন্ম রাস্তায় নামে, সেদিনও কি আজকের মতো আবারও সেদিন কি যাবেন, নাকি এবার কিছুটা চিন্তা করবেন, কিছুটা ভাববেন, কি মনে হয়? তো সেই দিন যাওয়ার পর থেকে আমার বরাবরই এমনই মনে হয়েছে যে দেশে কোনো অরাজকতা কিংবা কিছু হইলে আমি ঘরে আর থাকবো না। কারণ আমি খুব মজা লেগেছে, খুব একটা আনন্দ লেগেছে, আমার মনের ভিতরে এত একটা ভালো লেগে কাজ করেছে যে আমি কোনো কিছুই উপেক্ষা করবো না। আমার জন্মেছে যখন একদিন না একদিন মরতেই হবে, তো সেটা ভালোর জন্যই না হয় মরি, এমন আমার মনে হয়েছে যে ও কাজটা খুবই ভালো। যশোরে তো গোলাগুলি হয়নি বা ওই ধরনের কোনো ম্যাসাকার হয়নি, কিন্তু যদি হতো, যদি একটা বুলেট আপনার দেহে লাগতো বা আপনি যদি মারা যেতেন, এটা কখনো চিন্তা করেছেন কিনা, বা যদি এমনটা হতো তাহলে আসলে কি হতো? ওটা বরাবরই চিন্তা করেছি। এমনও চিন্তা করেছি যে আমার ফেস করে আমার ফ্যামিলি যদি কোনো প্রেশার করে, এমনও চিন্তা করেছি। তো তখন আমি ভাবতে পারতাম না আসলে যে কী করবো। তারপরেও গেছি, কেন গেছি আমি আসলে জানি না। সবসময় ভাবিছি যে আমি আমার এই যে ফেস দেখিয়ে যদি আমার ফ্যামিলি থেকে ধরে, এমনও ভয় দেখাইছে সবাই। আমার বাড়িওয়ালা আন্টি তো বারে বারে বলেছে, বৌমা যেও না, তোমার বাবু আছে, খুকা আছে, ওদের যদি কিছু হয় তোমার নাই কিছু হয় না। তো আমি মাস্ক পরে যেতাম, তারপরেও আমার ভয় লাগতো অবশ্যই। আচ্ছা, এই যে নতুন বাংলাদেশ পেলাম আমরা, নতুন অভ্যুত্থান হলো, নতুন সূর্যোদয় হলো, এখন আসলে আপনার প্রত্যাশা কি, এবং এই প্রজন্মে যারা আছে বা এখন যারা অন্তর্বর্তীকালীন সরকার আছে তাদের কাছে আপনাদের কোনো চাওয়া বা কোনো কথা আছে কিনা, কি বলতে চান এই প্রজন্মের জন্য, বা এই অন্তর্বর্তী সরকারের কাছে আপনারা কিছু বলতে চান কিনা? বলতে তো অনেক কথাই চাই, প্লাস আমি চাই যে আমাদের দেশটা দুর্নীতিমুক্ত হোক, বা বহির্বিশ্বে যেমন শিক্ষা ব্যবস্থাটা এখনও খুবই খারাপ অবস্থা, আমার বাচ্চাদের শিক্ষা ব্যবস্থাগুলো খুবই খারাপ আছে, এখনও অনেক অনেক পয়েন্ট আছে যেগুলো আজকে বলা সম্ভব না। তারপরেও হচ্ছে অনেক ভালো হোক, অন্য ইউরোপ আমেরিকার মতো অনেক কিছু ভালো হোক, দুর্নীতি প্রচুর আমাদের দেশে সেগুলো কমুক, এই আর কি। কিছু মানুষের হাতে টাকা, আমরা যেমন মধ্যবিত্ত, যারা ধনী তারা ধনী হচ্ছেই, এমন সবাই একটু লেভেল থাকুক, এমন কিছু চাইছে আর কি। আর অবশ্যই শিক্ষা খাতটার দিকে নজর দেওয়ার জন্য আহ্বান করছি ছাত্রদের, এই সমন্বয়কদের, যে এমন হয়েছে ভর্তি পরীক্ষাগুলো এত ক্রিটিক্যাল। আমার বাবু এবার এই যে হচ্ছে ইউনিভার্সিটি অ্যাডমিশন দিল, আমার সারা বাংলাদেশ ঘুরতে হয়েছে বাবুরে নিয়ে। তারপরে হচ্ছে এমন মানে শিক্ষা ব্যবস্থাটা আরও সহজ হোক এবং আরও যেন ভালো হয়, ওই দিকে যেন একটু নজর দেয় তারা, যে অনেক বাচ্চার হচ্ছে ভবিষ্যৎ এইখানেই নির্ভর করে। তো এই জায়গাটা এখনও ঠিক হয় না আমার মনে হয়েছে। ধন্যবাদ। আমরা শুনছিলাম ফারজানা দোলাপুর কাছ থেকে ওই সময়কার তার যে ভয় সংশয় সব কিছু কাটিয়ে কিন্তু তিনি আসলে গিয়েছিলেন একজন মা হিসাবে, একজন নারী হিসাবে, একজন বোন হিসাবে তরুণ প্রজন্মের পাশে দাঁড়ানোর জন্য। তার একটি সন্তান রয়েছেন, পাশাপাশি তিনি একজন উদ্যোক্তা। তখন অনেক শঙ্কা কাজ করেছে, অনেক ভয় কাজ করেছে। একজন ফারজানা দোলার মতো আরও অনেক ফারজানা দোলাই জুলাই অভ্যুত্থানের ছিলেন, তারা রাজপথে ছিলেন, কেউ রাজপথে একদম সামনের সারিতে ছিলেন, কেউ ছিলেন একদম পেছনে। তবে তাদের কথা আমরা ভুলতে পারবো না, যেমন ভুলতে পারবো না আবু সাইদ মুগ্ধের কথা, তেমন ফারজানা দোলার কথাও আমরা ভুলতে পারবো না। সেদিন ফারজানা দোলার এক বোতল পানি হয়তো অনেকই স্বস্তি দিয়েছে। আমরা চাই এই স্বস্তি সারা বিশ্বে ছড়িয়ে পড়ুক, আমরা চাই এমন স্বস্তি বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে ছড়িয়ে পড়ুক। আমরা চাই এমন মুগ্ধ, এমন ফারজানা রূপা যেন আরও জন্মগ্রহণ করে। আমি
রায়হান সিদ্দিক, আপনারা এত সময় সাথে ছিলেন নয়া দিগন্তের সাথে। ভালো থাকুন, সুস্থ থাকুন।